সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আনোয়ার পাশা রচিত রাইফেল রুটি আওরাত উপন্যাসটির চতুর্থ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। মরহুম আব্দুল হাইয়ের ছেলেমেয়েরা ওই দালানেই থাকতেন, ডক্টর গুহ ঠাকুর তার বিপরীত ফ্ল্যাটটাতে। তারাই বা সব গেছেন কোথায়? বেঁচে আছেন তো? কোনো নিরাপদ এলাকায় তারা চলে যেতে পেরেছেন তো? আহা, বেঁচে থাকুন তারা। প্রফেসর হাইয়ের মৃত্যুর দিনটির কথা মনে হলে সুদীপ্ত এখনও শিউরে ওঠেন। এমন দুর্ভাগ্য মানুষের হয়। মৃত্যু নির্মম, কিন্তু তা যে কখনো অতি বিভৎসও হতে পারে সে কথা সেদিন সে রেল লাইনের ধারে প্রফেসর হাইয়ের দুর্ঘটনা কবলিত লাশ দেখার পূর্বে সুদীপ্তর ধারণাতীত ছিল। হলোই বা তার নাম মৃত্যু, এত হৃদয়হীন হতে হবে তাকে? সেই লাশ যেন ছিল জীবনের প্রতি একটি নিষ্ঠুর ব্যঙ্গ। সমস্ত জীবনটাকেই একটা তীব্র বিদ্রূপ বলে সুদীপ্তর মনে হলো যখন তিনি জগন্নাথ হলের মাঠে সদ্য পুঁতে দেওয়া নারী পুরুষের কারো হাতের আঙুল, কারো পায়ের কিয়দংশ মাটি ফুঁড়ে বেরুনো বৃক্ষ শিশুর মতো মাথা তুলে থাকতে দেখলেন। কত সব এখানে পুঁতেছে ওরা, আর এমনই কত স্থানে। তবু এখনো ঘরে বাইরে এত মেরেছে তাহলে কত? ঢাকা শহরে কত মানুষ মেরেছে ওই জানোয়ারের দল? প্রশ্নটা একটা হাত বোমার মতো এসে ফেটে পড়ল ফিরোজের চিন্তার মধ্যে। না, বেশি মারেনি। সংখ্যাটা হাজারের ঘরে ছাড়িয়ে লাখের ঘরে ওঠেনি। সেনাপতির আদেশ পুরোপুরি পালন করা ওদের সৈনিকদের পক্ষে সম্ভব হয়নি। কি আদেশ ছিল ওদের প্রচণ্ড সেনাপতির? সুদীপ্ত কিংবা ফিরোজ কেউই জানেন না। কল্পনা করতে বললেও তারা ফেল মারবেন। সেনাপতি টিক্কা খাঁ আদেশ দিয়েছিল, বাঙালিদের তোমরা হত্যা করো, তাদের দোকানপাট লুট করো, বাড়িঘর জ্বালিয়ে দাও, তাদের মেয়েদের ধর্ষণ করো। এই আদেশ দেবার আগে ছোট একটি ভূমিকাও দিয়েছিল টিক্কা খাঁ। জওয়ান ভাই সব, তোমাদের জন্য প্রেসিডেন্ট স্বয়ং তোমাদের গর্ববোধ করেন। তোমরা পাকিস্তানের গৌরব। পাকিস্তান ও ইসলামকে রক্ষার মহান দায়িত্ব তোমাদের উপর। এই যে সব বাঙালিদের দেখছ, এরা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ইসলামকে ভুলে গিয়ে সকলে হিন্দু হয়ে যাচ্ছে। অতএব এদের বিরুদ্ধে যুদ্ধ সাধারণ যুদ্ধ হবে না, তা হবে পুরোপুরি জেহাদ। জেহাদের সোয়াব লাভে উদ্বুদ্ধ হয়ে পাক জওয়ানরা ঝাঁপিয়ে পড়েছিল বাঙালিদের উপর। কয়েক লক্ষ নিরস্ত্র বাঙালিকে মারতে বেরিয়েছিল আধুনিকতম মারণাস্ত্রে সুসজ্জিত বীর পুরুষের দল, পাকিস্তানি বীর পুরুষ। চলো যাই, আমিনা বোধহয় চিন্তিত হয়ে পড়বে। সুদীপ্ত চলে যেতে চাইলেন। আমিনার চিন্তা অবশ্যই আরেকটা কারণ। ওপরে নিচে সামনে চতুর্দিকে মৃতদেহ, মাঝখানে একা 3টি শিশু সন্তান নিয়ে একটি মহিলা। দুশ্চিন্তা স্বাভাবিক বই কি, কিন্তু তাছাড়াও সুদীপ্তর নিজেরও এখন কেমন যেন অস্বস্তি লাগছে। ফিরোজ সুদীপ্তকে নিয়ে সোজা চলে এলেন নীলক্ষেতের 23 নম্বর বিল্ডিংয়ে। গাড়ি থেকে নামতে নামতেই ফিরোজ বললেন, তুমি ওপরে চলো, আমি একটু চট করে ইকবাল হলের ভেতরটা দেখে আসি, দেরি হবে না। তোমরা গোছগাছ করতে করতেই এসে পড়ব। বলতে বলতেই ফিরোজ ইকবাল হলের দিকে লম্বা পা ফেলে হাঁটতে শুরু করে দিলেন। কিন্তু গাড়ি নিয়ে গেলেন না যে। ওরে বাবা, ইকবাল হলের সামনে গাড়ি রেখে ভেতরে ঢোকা মানে তো বিজ্ঞাপন ঝুলিয়ে রেখে যাওয়া। সুদীপ্ত একবার ফিরোজের হেঁটে যাওয়া দেখলেন। চারপাশে চেয়ে দেখলেন নীলক্ষেত এলাকা তখন প্রায় ফাঁকা। 23 নম্বর বিল্ডিংকে দেখলেন, তার সারা অঙ্গে বসন্তের ক্ষতচিহ্নের মতো বুলেটের দাগ। ইকবাল হলে ঢুকবার মুখে একজনের সঙ্গ পেলেন ফিরোজ, তার পরিচিত এক সাংবাদিক। এই সাংবাদিক ভদ্রলোকের কাছেই ফিরোজ খবর পেলেন দ্য পিপল নেই। সেই অকুতভয় ইংরেজি দৈনিক দ্য পিপল তার সব কিছু সহ আগাগোড়া ভস্মীভূত। ইত্তেফাক ও সংবাদের খবর আগেই পেয়েছিলেন। বর্বরদের যত আক্রোশ যে শিক্ষায়তন ও প্রেসগুলির উপর। ওরা আমাদের চিন্তাবৃত্তির মেরুদণ্ডটাকেই ভেঙে দিতে চায় নাকি? সাংবাদিক ভদ্রলোক নিজ থেকেই খবরটা দিলেন। দ্য পিপলের কয়েকজন কর্মী ও সাংবাদিককেও গুলি করে হত্যা করেছে ওরা। আবিদুর রহমান সাহেব? আবিদুর রহমান সাহেবের খবর আমরা এখনো কেউ জানি না।
তবে 25 তারিখে রাত 10টার দিকে কোনো কাজে তিনি বাইরে গিয়েছিলেন। আল্লাহ, তিনি যেন বেঁচে থাকেন। মনে মনে তার দীর্ঘায়ু কামনা করলেন ফিরোজ। কতজনের দীর্ঘ জীবনই তো গতকাল থেকে তিনি কামনা করেছেন, কিন্তু তাদের মধ্যে কয়জনেরই বা খোঁজ পেয়েছেন বা খোঁজ নিতে পেরেছেন? একদিন সব হিসেব নিশ্চয়ই পাওয়া যাবে। তখন কি শামসুর রহমানের সেই কবিতার চরণটাই সত্য হবে? সারা বাংলাটাই তখন শহীদ মিনার হয়ে যাবে। তারা দুজনেই কিছুক্ষণ ঘুরে ঘুরে হলটা দেখলেন, কিন্তু দেখবার কিছু ছিল না। এই দিনটিতে ঠিক যেমনটি দেখবেন বলে প্রস্তুত হয়ে আছেন, সারা ইকবাল হল হয়ে আছে ঠিক তেমনি। কোনো ব্যতিক্রম নেই। ঘরে বারান্দায় ইতস্তত পড়ে আছে কয়েকটি শব, কিন্তু সে নেই। হয়তো বেঁচে গেছে। মীনাক্ষীর এক খালাতো ভাই, 24শে মার্চেও হলে ছিল ছেলেটি। তাঁর খোঁজেই বিশেষ করে হলে ঢুকেছেন ফিরোজ। মীনাক্ষী যা হোক একটা সত্য সান্ত্বনা পাবে এখন। সে যে হলের মধ্যেই মারা পড়েনি, সে কথা এখন সত্য বলেই মনে হচ্ছে। অন্তত মীনাক্ষীর শোকাহত চিত্তকে কিছুটা সান্ত্বনা দেওয়া তো যাবে। ছাদের উপর থেকে শুরু করে একেবারে নিচের তলার ঘরগুলি পর্যন্ত সবটাই যতটা সম্ভব দেখে নেবার চেষ্টা করলেন ফিরোজ, অবশ্য দ্রুত এবং কিছুটা সন্ত্রস্তভাবে। হ্যাঁ, বেশ ভয় করছে। স্ত্রীর ভাইয়ের ব্যাপার না হলে এখানে তিনি ঢুকতেন না। কি করেছে খবিশগুলো হলটাকে! মাঝে মাঝে দু একটা ঘরে বই, কাগজ, বিছানা, বালিশ সব কিছু পুড়িয়ে দেওয়া ছাই ছড়িয়ে আছে। বহু ঘরের জানলা দরজা ভাঙা। দেয়ালের গায়ে কামানের গোলায় তৈরি বিরাট ছিদ্রগুলো তারা দেখলেন। দেখলেন হল অফিসের আসবাবপত্র, খাতা, কাগজ, ফাইল কিছুই আর অবশিষ্ট নেই। তার পরিবর্তে গাদা গাদা ছাই শুধু। সমস্ত মনকে এমনই ছাই করে সেখান থেকে বেরিয়ে এলেন ফিরোজ। সুদীপ্তর ফ্ল্যাটে ঢুকে দেখেন তিনি খাচ্ছেন এবং ছোট মেয়ে বেলাকে খাওয়াচ্ছেন। কি আশ্চর্য, এখানে বসে সুদীপ্ত খাচ্ছে! ইকবাল হলের মসজিদের ছাদে পড়ে থাকা সবগুলি এখান থেকে দেখা যাচ্ছে। একটা কাক এসে বসেছে সবের উপর। এই দৃশ্য সামনে রেখে খাওয়া যায়? কিন্তু ফিরোজ জানতেন না যে সুদীপ্তর ঠিক মাথার উপরের ছাদে অমন 20-30টা সব পড়ে আছে। নিচে মরে পড়ে আছেন ডক্টর ফজলুর রহমান এবং তার ভাগ্নে কাঞ্চন। সুদীপ্ত সবই জানেন, সবই তার চোখের সামনে ভাসছে, আর তিনি খেয়ে যাচ্ছেন। গত সন্ধ্যায় কিছু খেতে পারেননি। সামনের মাঠে অচেনা লাশগুলি তার খিদে নষ্ট করেছিল। অমনি আরও অনেক লাশ আজ তিনি দেখেছেন একেবারে কাছে থেকে, এবং দেখতে দেখতেই কি খিদে ফিরে পেয়েছেন। মানুষ কতখানি বিধ্বস্ত হয়ে গেলে এটা সম্ভব, ফিরোজ ভাবলেন। আমিনার সাথে স্বভাবসিদ্ধ কৌতুকটুকুও করলেন না, আর আমিনাও কেবলই একটা চেয়ার এগিয়ে দিয়ে বললেন, ভাই বসুন। কিন্তু বসতে ইচ্ছে করল না। ফিরোজ ঘুরে ঘুরে ফ্ল্যাটটা দেখলেন। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে রইলেন ইকবাল হলের দিকে। ইকবালের স্বপ্নের পাকিস্তানে বাংলাদেশের স্থান ছিল না, অথচ সেই বাঙালি তাদের দেশে ইকবালের নামে হল বানিয়েছে। না না, একে উদারতা বলে না, নিরেট বোকামি বলে। বোকামি করলেই তার খেসারত দিতে হয়, কিন্তু আর না। ভাই, চা খান একটু। ফিরোজের চা শেষ হতে হতেই সুদীপ্ত খাওয়া শেষ করলেন। 23 নম্বরে এই বোধহয় তাঁর শেষ খাওয়া। গত পরশু 25শে মার্চের রাতের খাওয়াটাই তার জীবনের শেষ খাওয়া হতে পারত। হয়নি যে সেটা সত্যই একটা কি দৈব ঘটনা, নাকি অর্থহীন ঘটনা? অদ্ভুতভাবে ঘটে যাওয়া অর্থহীন আকস্মিক ঘটনার উপর, দৈব ঘটনার উপর নির্ভরশীল হয়ে যে জীবনকে রক্ষা পেতে হয়, তার মূল্য কতটুকু? না না, ওই জন্যই তার মূল্য অপরিসীম। কিভাবে কতখানি কতদূর বিস্তৃত অধিকার জীবনের উপর আমার আছে আমি তা জানি না বলেই তো তার মূল্য আমার কাছে অনেক। সুদীপ্তর জীবনের প্রতি ভালোবাসা সহসা যেন শতধামুখী শ্রাবণের মেঘ হয়ে উঠল। নতুন মাটির বুকে জীবনের নবাঙ্কুর প্রত্যাশায় তার চিত্ত উচ্চারিত হল, বেরিয়ে পড়ো।
৩২ ঘন্টার বেশি উপোস থাকার পর বিনা স্নানে দুটো ভাত গিলে নিয়ে বেরোবার জন্য তৈরি হতে ৫ মিনিট লাগলো না সুদীপ্তর। আর আমি না, তিনি তো তৈরি হয়েই ছিলেন। তার সামনে প্রশ্ন ছিল কেবলই তো পালিয়ে বাঁচার। কেবলই যেখানে পালানোর প্রশ্ন, সেখানে আবার প্রস্তুতির ঘটা। একটা সুটকেসে জামা কাপড়, টাকা কড়ি ও গয়না, এবং একটা ব্যাগে গুঁড়ো দুধের টিন, চিনি ও বিস্কুট। এছাড়া আরেকটা সাইড ব্যাগে ছেঁড়া কাপড়ে জড়ানো কয়েক জোড়া স্যান্ডেল, চিরুনি, দাঁতের মাজন ইত্যাদি কয়েকটা টুকিটাকি জিনিস আর ছোট ট্রানজিস্টার সেট। আমিনার ক্যারাভ্যান প্রস্তুত। প্রস্তুত মাত্র এই নিয়ে যদি চলে যাবে, তবে এত কিছু নিয়ে এতদিন কি ছেলেখেলা করেছেন? বেরুবার মুখে সুদীপ্ত একবার ড্রয়িং রুমে গিয়ে রবীন্দ্রনাথের ছবিখানার দিকে তাকালেন। বইয়ের আলমারির কাছে একবার দাঁড়ালেন। সহসা মনে পড়ল বারান্দার টবে ফুল গাছগুলির কথা। আমিনা তখন ঘরে তালা দিয়ে ফেলেছেন। চাবি চেয়ে নিয়ে ছুটলেন বাথরুমে। পরপর কয়েক বালতি জল এনে ঢাললেন গাছগুলির গোড়ায়। কতদিন আর ফেরা হবে না ঘরে? ততদিন এরা কে কেমন থাকবে? এই গাছগুলি, আলমারিতে ওই বইগুলির দিকে শেষবারের মতো একবার তাকালেন সুদীপ্ত। একজন করুণ রিক্ত ভিখিরির দৃষ্টি তার চোখে। এদের কাউকে সঙ্গে নেওয়া যায় না? কিছুই সঙ্গে নেওয়া গেল না। আমিনার তাড়া খেয়ে আবার ছুটলেন উত্তরের বারান্দায়। আর একবার গাছগুলিকে দেখলেন। এত বিভীষিকার মধ্যেও কি সুন্দর একটি গোলাপ ফুটেছে। বন্ধুর শেষ দান গোলাপটিকে তুলে নিয়ে সুদীপ্ত বুকে ঠেকালেন। কেউ দেখল না তো? পেছন ফিরে দেখেন বেলা এসে দাঁড়িয়েছে তার কাছে। আব্বু, আমি নেব। হ্যাঁ মা, তোমার জন্যই তো। বেলার এক হাতে ফুল দিয়ে অন্য হাতখানি ধরে ধীরে ধীরে বেরিয়ে এলেন সুদীপ্ত। আর আমি না, তাঁর এত সবের বালাই নেই। তাঁর রান্নাঘরে এখনো 5টা মাগুর মাছ জিয়ানো আছে হাঁড়িতে। আছে সজনে খাড়া, বেগুন, টমেটো, বিবিধ মশলাপাতি আর চাল ডাল তো বটেই। একবারও কোনো কিছুর কথা তিনি ভাবলেন না। একটা সাইড ব্যাগ ঘাড়ে ঝুলিয়ে সুটকেসটা হাতে নিলেন এবং অন্য ব্যাগটা নিতে বললেন বড় ছেলে অনন্তকে। বোধহয় মনে মনে সুদীপ্তর কাণ্ডজ্ঞানহীনতায় ক্ষুব্ধ হয়েছিলেন। এই অভিশপ্ত বাড়িতে এখন কখন কি ঘটে তার ঠিক আছে, আর উনি এখন গাছে পানি ঢালতে বসলেন। ফুল নিয়ে উচ্ছ্বসিত হবার সময় এটা নাকি? বেশ তো, ফুল নিয়েই তোমরা থাকো, বাক্স প্যাটরা আমিই বইব। ফিরোজ হয়তো ব্যাপারটা কিছু আঁচ করে থাকবেন। তিনি আমিনার হাত থেকে সুটকেসটা একরকম ছিনিয়ে নিলেন। আমাকেও আপনাদের কিছু কাজে লাগতে দিন, এত অকর্মণ্য কেন ভাবছেন? তাঁরা নিচে নেমে এলেন। নিচে দুজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়েছিল একটা অ্যাম্বুলেন্স এবং আরও একটা গাড়ি। ডক্টর ফজলুর রহমানকে তার আত্মীয়রা নিতে এসেছেন। সহসা নিজেকে অত্যন্ত অপরাধী মনে হল সুদীপ্তর। ডক্টর রহমানের আত্মীয়দের কাছে কেবলই খবর পাঠিয়েই তারা কর্তব্য সমাধা করেছিলেন। আর কিছুই কৃত্য ছিল নাকি? সারা নীলক্ষেত এলাকার সকলের অপরাধ নিজের ঘাড়ে নিয়ে নীরবে মাথা নত করলেন সুদীপ্ত। উপস্থিত আগন্তুক দ্বয়ের একজন ফিরোজকে চিনতেন। তিনি বিস্ময় প্রকাশ করলেন। আপনি এখনো আছেন ঢাকায়? ইয়াহিয়ার গত সন্ধ্যার বেতার বক্তৃতার পর সত্যি আওয়ামী লীগের কোনো সক্রিয় সদস্যের পক্ষেই আর পাক কবলিত এলাকা নিরাপদ নয়। কিন্তু এই মুহূর্তেই ফিরোজ নিজের নিরাপত্তার কথা ভাবছিলেন না। দেশের এত মানুষ ওরা মারল, এর কোনো একটা প্রতিশোধ গ্রহণ করা কি এতই অসম্ভব? কাকে ওরা ছেড়ে কথা বলেছে? বস্তির সাধারণ মানুষ থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অবধি সর্বশ্রেণীর মানুষের প্রতি ওদের সমান আক্রোশ। অতএব কেবলই আওয়ামী লীগার বলে বিশেষ করে কোনো বিপদ অনুভব করার কোনো কারণ এখন আর তিনি দেখতে পাচ্ছেন না। তিনি বললেন, এ প্রশ্ন তো আমি আপনাকেও করতে পারি। ওদের খায়েশ তো দেখছি সকলকেই নির্মূল করা। এটা ঠিক বলেছেন, কিন্তু শয়তানদের খায়েশ এবার মেটাতে হবে ভালো করে। দরকার হলে ওপারে চলে গিয়ে সেখান থেকে ভালো করে তৈরি হয়ে এসে বেটাদের বাঙালি হত্যার খায়েশ মেটাতে হবে। দরকার হলে ওপারে যেতে হবে,
একটা মত। আরেকটা মতও ছিল, সেটা তৃতীয় কণ্ঠে শোনা গেল। খদ্দরের পাঞ্জাবি পরা ছিপছিপে দৃঢ় চেহারার ভদ্রলোকটি বললেন, যা কিছু করতে হবে দেশের অভ্যন্তরে থেকে। দেশকে মুক্ত করার জন্য দেশ ছেড়ে পালানোতে আমরা বিশ্বাসী নই। দুটো মত পরস্পর বিরোধী, কিন্তু তাহলেও তর্কের অবকাশ বা ইচ্ছা কোনোটাই কারোর ছিল না। সঙ্গের লোকজন লাশ আনতে গেছেন ওপরে, এরা তাঁদের অপেক্ষায় আছেন, এবং মানসিক অবস্থার যে স্তরে আছেন তাতে দু একটা মন্তব্যের অতিরিক্ত কিছুর সাধ্য তাদের ছিল না। তাছাড়াও বিশ্বাস অবিশ্বাস নিয়ে কোনো কিছু ভাববার অবকাশ তখন সাধারণ মানুষের ছিল নাকি? প্রাণ ভয়ে ভীত মানুষ যে যেদিক পেরেছে পালিয়েছে, কোথায় কোন দিকে পালাচ্ছি সে বিবেচনাও তারা বহু ক্ষেত্রে করেনি। নীলক্ষেত আবাসিক এলাকা ছেড়ে বেরোবার সময় সদর রাস্তায় তারা ডক্টর খালেকের গাড়ির মুখোমুখি হলেন। সুদীপ্তকে দেখে হাত ইশারায় গাড়ি থামাতে বললেন ডক্টর খালেক। দুটো গাড়ি পাশাপাশি হতেই খালেক সাহেব গলা বাড়িয়ে দিলেন। অগত্যা এদিক থেকেও যতটা সম্ভব গলা বাড়াতে হলো সুদীপ্তকেও। কিন্তু ডক্টর খালেক নিজের কথা কিছু বললেন না। তার ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়েছেন, ভাবি ও ভাইজিদের সন্ধান এখনো পাননি, সেসব কথাও চেপে গেলেন। অবশ্য কয়েকদিন পরে খালেক সাহেবের মুখেই সুদীপ্ত সব শুনেছিলেন, কিন্তু এখানে আজ শুনলেন ছোট একটি প্রশ্ন। আপনার খবর কি? কোনো মতে বেঁচে গেছি, তবে ডক্টর ফজলুর রহমান বাঁচেননি। ছাদের উপর বস্তির লোক মারা গেছে বিস্তর, সারা 23 নম্বর একেবারে তছনছ করে ছেড়েছে। আশ্চর্য, ডক্টর খালেক ইতিপূর্বেই এসব শুনেছেন। তিনি মন্তব্য করলেন, আপনাদের দুর্ভাগ্যের কারণ হচ্ছে আপনাদের বিল্ডিংয়ের ছাদে উঠে একজন ইপিআর আমাদের পাক বাহিনীর উপর গুলি করেছিল। আমাদের কথাটা খট করে কানে বাজল সুদীপ্তর। ফিরোজেরও। পাক বাহিনী এখনো আমাদের? কপালে দুঃখ তাহলে এখনো কিছু আছে। ফিরোজ খালেকের অপরিচিত হলেও এ কথা শুনে চুপ করে থাকতে পারলেন না। সরাসরি দৃঢ় স্বরে প্রতিবাদ জানালেন। কে বললে আপনাকে এ কথা? প্রত্যক্ষদর্শীর মুখে শোনা। তিনি নিজে দেখেছেন ছাদে একটা ইপিআরের লাশ পড়ে থাকতে। আমিও তো নিজে গিয়েছিলাম ছাদে, সুদীপ্ত সঙ্গে সঙ্গেই বলে উঠলেন। ওই রকম কিছু তো দেখিনি। আপনি চিলেকোঠার ছাদে উঠেছিলেন? সেইখানে ছিল। উহ, কি ঘোরেল রে বাবা! সাধারণত চিলেকোঠার ছাদে কেউ উঠবে না, অতএব ওইভাবে সাজানো হয়েছে গল্পটাকে। কিন্তু সুদীপ্ত সেখানেও যে উঠে দেখেছেন, সেখানে ছিল সেই বাপ ছেলে একসাথে। বাপ তার বুকের নিচে লুকিয়ে বাঁচাতে চেয়েছিলেন আপন প্রাণপ্রিয় পুত্রকে। নিজের শরীরকে ঢালের মতো করে ছড়িয়ে দিয়েছিলেন পুত্রের উপর। সেই অবস্থাতেই গুলিবিদ্ধ হয়েছেন তাঁরা। গুলি বাপের শরীর ভেদ করে ঢুকে গিয়েছে ছেলের বুকে। সুদীপ্ত যখন দেখেন, তখনও বাপ বুকে জড়িয়ে আছেন ছেলেকে। সেই দৃশ্য সামান্য কয়েক ঘন্টা আগে দেখা। ওদেরই কেউ ইপিআরের লোক নাকি? সুদীপ্ত হতবাক হয়েছিলেন বিস্ময়ে, এবং বিস্ময় কাটিয়ে কিছু বলার আগেই ডক্টর খালেক পুনরায় বলে উঠলেন, যেখানে সেনাবাহিনীকে প্রতিরোধ করা হয়েছে কেবল সেখানেই তারা হামলা করেছে। সেনাবাহিনীকে সেজন্য বিশেষ দোষ দেয়া যায় না। তাই নাকি? ফিরোজ বললেন। ইকবাল হল, জগন্নাথ হলের ছাত্ররাও বুঝি সেনাবাহিনীকে বাধা দিতে গিয়েছিল? তারা লাঠি নিয়ে তাড়া করেছিল বুঝি? ফিরোজের ব্যঙ্গোক্তি খালেক সাহেব গায়ে মাখলেন না, অথবা তা বুঝবার বোধই তাঁর নেই। তিনি বলে উঠলেন, ওরে বাবা, কি যে বলেন! রাইফেল, হাত বোমা, অ্যাসিড বাল্ব এসবের ডিপো ছিল ওই দুটি হল। মর্টারও ছিল কিছু কিছু। সেনাবাহিনী হল থেকে সেসব উদ্ধার করেছে। কোনো অপরিচিত ব্যক্তিকে সহসা কোনো কড়া কথা শোনানো যায় না, অন্তত ফিরোজ পারেন না শোনাতে। কণ্ঠে প্রবল বিরক্তি প্রকাশ করে তিনি শুধু বললেন, এইসব গাঁজা বিশ্বাস করতে বলেন। বলেই গাড়িতে স্টার্ট দিলেন। নিউ মার্কেটের চৌমাথার মোড়ে তাদের গতিরুদ্ধ হল। সামনের 2-3খানা গাড়ি দুজন পাকিস্তানি সৈনিকের নির্দেশে দাঁড়িয়ে আছে। অগত্যা তাদেরকেও দাঁড়াতে হলো।
পেছনে এসে পরপর দাঁড়ালো কয়েকটি গাড়ি। অতঃপর সৈনিক দুজন এসে প্রত্যেক গাড়ি থেকে পুরুষ আরোহীদের নামাতে শুরু করল। অগত্যা নামতে হলো সুদীপ্ত ও ফিরোজকেও। সকলকে সার করে দাঁড় করালো তারা রাস্তার পাশে, প্রায় ২০-২৫ জন। একজন সৈনিক এসে গুনতে শুরু করলো, ১, ২, ৩, ১১, ১২। ব্যাস, আর দরকার নেই। এই ১২ জন বাদে আর সবাই গাড়িতে গিয়ে ওঠো। সুদীপ্ত ছিলেন ১৩ নম্বরে, ১৪তে ফিরোজ। অতএব রেহাই পেয়ে তারা চলে এলেন। কিন্তু ওই ১২ জন, তুম লোক রাস্তার জঞ্জাল সাফা করো। গাড়ি হাঁকিয়ে চলা মানুষ, কে কোন মর্যাদার লোক কে জানে। সবকে এখন রাস্তার জঞ্জাল সাফ করতে হবে। পায়ে হাঁটা মানুষের সংখ্যা কিছুক্ষণ আগেও অনেক ছিল, এখন যথেষ্ট কম, এবং এখনই ওদের খেয়াল হয়েছে রাস্তার জঞ্জাল সাফ করতে হবে। জঞ্জাল সাফ মানেই সেই মাজার ভেঙে ফেলতে হবে। মাজার? কয়েকদিন আগে সুদীপ্ত মাজার দেখেছিলেন। সন্ধ্যার দিকে নিউ মার্কেটে যাচ্ছিলেন সামান্য কেনাকাটার জন্য। মোড়ের ভিড়টাকে তিনি ঠিকই লক্ষ্য করেছিলেন, কিন্তু চিরকালের অভ্যাস মতোই ভিড় এড়িয়ে অন্যদিকে সরে যাচ্ছিলেন। সহসা কানে এলো, আপনারা মাজারে যে যা পারেন দান করে যাবেন। এই রাস্তার মাঝখানে মাজার? অগত্যা দাঁড়াতে হলো। ভিড়ের কাছে এগিয়ে গিয়ে দেখেন সত্যি সত্যি চৌরাস্তার ঠিক কেন্দ্রস্থলে পাশাপাশি দুটি কবর। বালি ও ইট পাথর সংগ্রহ করে সত্যকার কবরের মতো করেই বানানো হয়েছে। তার উপর শক্ত কাগজের দুটো সাইনবোর্ড, একটাতে নাম লেখা ইয়াহিয়া খানের, অন্যটাতে জুলফিকার আলী ভুট্টোর। একটা লোককে, বোধহয় সে ফকির হবে, সেবায়েত সাজানো হয়েছে। মাঝে মাঝে সে চিৎকার করছে, আপনারা যে যা পারেন মাজারে দান করে যাবেন। বাহ, কৌতুকটা জমিয়েছে বেশ তো। এ না হলে বাঙালি? গুপ্ত কবি ঠিকই লিখে গেছেন, এত ভঙ্গ বঙ্গ দেশ তবু রঙ্গ ভরা। সেদিন ভারী পুলকিত হয়েছিলেন সুদীপ্ত। আজ সকালে সদ্য ঘুম ছাড়া শয্যায় সেদিনের কথা সুদীপ্তর মনে হলো। সে মাজার সাফা করার জন্য গতকাল গাড়ি থেকে নামিয়ে কাজে লাগানো হয়েছিল ভদ্রলোকদেরকে। কুলি মজুর লাগানো যেত না? কে আবাদ, কাজে লাগানো হয়েছে বাঙালিকে। তার মধ্যে আবার ভদ্রলোক কুলি মজুর ভেদাভেদ করতে হবে নাকি? কথাটা সুদীপ্ত গতকালই গাড়িতে আসতে আসতে ফিরোজের কাছে তুলেছিলেন। মানুষের কার কি মর্যাদা সেটা বিচার না করেই কি যে বলো। সুদীপ্তকে কথা শেষ করতে না দিয়েই ফিরোজ বলে উঠেছিলেন, জানো না, রক্তপায়ীদের কাছে সব মানুষই সমান। বিছানা ছেড়ে কিছুতেই আজ উঠতে ইচ্ছা করছে না, কিন্তু ফিরোজ তো উঠে গেছেন। শূন্য ঘরে সুদীপ্ত একটি শপথ নিতে চাইলেন মনে মনে। এসব যা ঘটে গেল তা ভেবে কিছুতেই মন খারাপ হতে দেওয়া যাবে না। ভেবে কি লাভ? হ্যাঁ, কাজ করতে হবে। দেশের জন্য এখন কত কাজ করার আছে, কিন্তু তিনি কি করবেন? তাই তো, কি যে করা যায়। জানলা দিয়ে কি সুন্দর রোদ এসে পড়েছে মেঝে। কতকাল জানলা দিয়ে এমন রোদ আসেনি। তার পরিবর্তে এসেছে গোলাগুলি আর ধোয়ার কুণ্ডলি। শ্বাসরুদ্ধকর সেই প্রভাতে জীবনকে তবু পরিত্যাজ্য মনে হয়নি তো। ঠিক কি যে মনে হচ্ছিল তার কোনো নাম নেই, তবে তার সমগ্র সত্তাকে যা আঁকড়ে ধরেছিল তার নাম আর যাই হোক নেতিবাচক কিছু নয়। কিছুতেই এ কথা একবারও তার মনে হয়নি যে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে তার মৃত্যু প্রতীক্ষা করছে। মৃত্যুর মুখে দাঁড়িয়েও মানুষ মৃত্যুকে অবিশ্বাস করে। 25-এর রাতে, না তো, রাত তখন কত, প্রায় 2টার কাছাকাছি। অতএব 26শে মার্চ তখন। এই 26শে মার্চের রাতে ওরা যখন ঘরে ঢুকলো তখন কি মনে হয়েছিল? আমি সেই সুদীপ্ত মাত্র কয়েক সেকেন্ড পরে আর জীবনে নেই, আছে মৃত্যুর রাজ্যে। কি আশ্চর্য! সৈনিকগুলো সামান্য মাথা হেট করে খাটের নিচে আর তাকালো না। তাকাতো যদি, হয়তো মরে যেতাম, হয়তো মরে যেতাম, সুদীপ্ত ভাবলেন। ভাবনার মধ্যে মানুষ অলৌকিক রূপকথার দেশেও বেরিয়ে আসতে পারে, কিন্তু বিশ্বাসের বেলায় পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে অনেকে পদক্ষেপে ইচ্ছুক হবে না।
আমি মরে যাচ্ছি কথাটা মানুষ ভাবতে পারে, কিন্তু কখনো বিশ্বাস করতে পারে না। সৈনিকগুলো যখন একেবারে ঘরের ভেতরে এসে দাঁড়ালো, আবার ওই কথা, না, ওসব আর ভাববো না। বলতে বলতেই বিছানা ছেড়ে লাফিয়ে উঠলেন সুদীপ্ত।